প্রিয় দর্শক, চিটাগং আর্টস কমপ্লেক্স বিস্তারের সাপ্তাহিক অন্তর্জাল ভিত্তিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের পর্বটি মূলত বাহাস কেন্দ্রিক, অর্থাৎ আজ আমরা বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে এনেছি আমাদের মাঝখানে, যার কাছ থেকে আমরা তার চলচ্চিত্র জীবনের গল্প শুনবো, তার চলচ্চিত্র বিষয়ক ভাবনা চিন্তার অংশ নেব, তার চলচ্চিত্র কেন্দ্রিক স্বপ্নের অংশ ভাগ হব। এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য, আজকে আমরা যাকে পেয়েছি তিনি আমার বিবেচনায় সম্ভবত বাংলাদেশের প্রথম এবং একমাত্র সত্যিকার অর্থে বৈশ্বিকভাবে পরিচিত এবং সক্রিয় একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি বিশ্বের যে আন্তর্জাতিক বৃহত্তর চলচ্চিত্র পরিমণ্ডল সেখানেই কাজ করেছেন। মূলত তার নাম হায়দার রিজভী। রিজভী ভাই, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই আলম। সুধী মণ্ডলী, দর্শক, আপনাদেরকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই রিজভী ভাইয়ের একটু বিশদ পরিচিতি দিয়ে রাখতে চাই, কারণ হয়তো এই প্রজন্মের অনেক মানুষই তার সম্পর্কে অত বিশদে জানেন না। আমি মনে করি জানাটা প্রয়োজন রয়েছে। রিজভী ভাইয়ের জন্ম 1944 সালে কিশোরগঞ্জে, এবং তিনি 1962 সালে ঢাকা থেকেই কায়েদে আজম জিন্নাহ কলেজ থেকে তার স্নাতক পাশ করেন, বিএ ডিগ্রি গ্রহণ করেন, এবং এরপর তিনি চলে যান লন্ডনে মূলত অভিনয় শিখবেন বলে, এবং অ্যাক্টর্স ওয়ার্কশপ থেকে তিনি অভিনয় বিষয়ে ডিপ্লোমা নেন এবং সেখানে আইটিভিতে কাজ করেন এবং বিবিসির মতো টিভিতেও অভিনেতা হিসেবে তিনি কাজ করেন। পাশাপাশি আরো বেশ কয়েকটি রেপার্টরি থিয়েটারও অভিনেতা হিসেবে তিনি 69 পর্যন্ত তিনি কাজ করেন। এরপর তার শুরু হলো একটা প্রাতিষ্ঠানিক পড়াশোনা টেলিভিশন নিয়ে, সেটা হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তাদের যে টেলিভিশন ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে তিনি ডিপ্লোমা নেন টেলিভিশন বিষয়ে। তারপর দেশে ফিরে এসে 70 সাল থেকে, অর্থাৎ আমাদের বাংলাদেশ টেলিভিশনের প্রায় যাত্রাকাল থেকে, টেলিভিশন 64-তে শুরু হয়, প্রায় প্রারম্ভিক পর্যায় থেকে হায়দার ভাই আমাদের টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। একেবারে প্রথম দিককার যাবতীয় যে সমস্ত কাজকর্ম করা টিভিটাকে তৈরি করার জন্য, সেগুলো হাতে কলমে এই মানুষরাই করেছেন। এরাই আমাদের আসলে টিভি সংস্কৃতির, টিভি সম্প্রচারের পথিকৃৎ। তো হায়দার ভাই সেখান থেকে 1975 সনে আবারও চলে যান মালয়েশিয়ায়, কুয়ালালামপুরে, সেখানকার সিনে এবং ফিল্ম ইনস্টিটিউট থেকে, টেলিভিশন ইনস্টিটিউট থেকে তিনি টেলিভিশন মেকিং, টেলিভিশন ডিরেক্টিং ইত্যাদি বিষয়ে আরও একটি ডিপ্লোমা গ্রহণ করেন। এবং তারপর শুরু হয় তার সত্যিকার অর্থে, যেটাকে বলেছিলাম আমি, বৈশ্বিক যাত্রা। অর্থাৎ 1981 সালে তিনি চলে যান, 81 তার আগেই যান, 81 সালে তিনি পোল্যান্ডের লোদ শহরের অত্যন্ত বিখ্যাত সিনে এবং টেলিভিশন ইনস্টিটিউট থেকে তার ডিরেক্টিং এ তার মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং সেখানে বেশ কিছুদিন কাজ করেন, টেলিভিশন চলচ্চিত্র নির্মাণ, এমনিতে প্রামাণ্যচিত্র, কাহিনী চিত্র নির্মাণ ইত্যাদি করেন। করে ফিরে এসে দেশে টেলিভিশনে আমাদের বাংলাদেশ বিটিভিতে আবার যুক্ত হন, বিটিভির সঙ্গে কাজ করেন, এরপর আবার চলে যান বাইরে এবং সেখানে গিয়ে তখন রীতিমতো বড় বড় প্রযোজক, পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেন। তিনি পোলিশ তো অসংখ্য পরিচালকের সঙ্গে কাজ করেছেন, পাশাপাশি জার্মান, সুইস, ইংলিশ, এমনকি একজন বিশ্ববিখ্যাত ড্যানিশ ফিল্ম মেকার লার্স ভন ট্রিয়ার, আপনারা তার কথা জানেন, পাম দর পাওয়া তিনি একজন পরিচালক, তার সঙ্গে কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। নিজেও অনেক ছবি তৈরি করেছেন পোলিশ টেলিভিশনের জন্য, 48 পর্বের সিরিয়াল, ছোট ছোট কিছু ছবি করেছেন, ডকুমেন্টারি এবং কাহিনী চিত্র, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কালিস্কা, মারেক, মাই প্লেস আন্ডার দ্য সান, প্রাশান ক্যাপ্টেন ইত্যাদি। তারপর দেশে ফিরে এসে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন চলচ্চিত্র বিষয় নিয়ে, আমাদের ফিল্ম ইনস্টিটিউটে পড়িয়েছেন, আর্কাইভে পড়িয়েছেন, পাঠশালায় পড়িয়েছেন এবং চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। যেমন চলচ্চিত্র বিভিন্ন উৎসবের জুরি বোর্ডে তিনি থাকেন, দেশে বিদেশে। তেহরানে তিনি একাধিক উৎসবের জুরি বোর্ডে ছিলেন। এর পাশাপাশি লেখালেখি করেছেন, তার আর্টিকেল বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি নিজেকে পরিপূর্ণভাবে এই বয়সে, তার এখন ৭৬ বছর বয়স, একজন চলচ্চিত্রের
অগ্রভাগের সৈনিক হিসাবেই নিজেকে ব্যস্ত রেখেছেন। তিনি অভিনয় পর্যন্ত করেন, আসলে তিনি মূলত অভিনেতা, আপনারা শুনেছেন তিনি এটা বাংলাদেশ থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। আমরা তাকে ছবিতে অভিনয় করতে বিদেশে তো করেছেন, আমরা ঢাকাতেও রিনা ব্রাউনে দেখেছি, আমরা শামীম আখতারের ছবিতে অভিনয় করতে। সম্প্রতি 2017 সালে কেতকী নামে একটা ছবিতে অভিনয় করেছেন। অর্থাৎ বহু বর্ণাঢ্য চরিত্রের এবং ব্যক্তিত্বের অধিকারী হায়দার রিজভী ভাই। আমরা আজকে তার মুখ থেকেই তার এই বর্ণাঢ্য জীবনের বিশদ গল্প শুনবো এবং তার চলচ্চিত্র ভাবনার সঙ্গে পরিচিত হব। তো হায়দার ভাই, এবার আনুষ্ঠানিকভাবে মঞ্চ আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমার স্কুল জীবন থেকে সিনেমা দেখতে যেতাম, নবপুর স্কুলে পড়ি। ওইখান থেকে আমার মনে হলো যে আমি অভিনয় করব। এটা আমার মধ্যে ঢুকে গেছিল এবং আমার এখনো মনে আছে যে ময়মনসিংহ জিলা স্কুলে তৎকালীন তৎকালীন না, মানে লিয়াকত আলী খান এর ওই মিটিং এ গুলি করে হত্যা করা হয়েছিল। তো আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, আর টিচার যিনি ডাইরেকশন দিচ্ছেন উনি একজন ছেলেকে বলছেন যে আমি যখন গুলির শব্দ করব তুমি পড়ে যাবে। তো সে 2-3 বার চেষ্টা করলেও পড়তে পারতেছেন। তো মানে আমাকে শিক্ষক বললেন, এই তুমি চেষ্টা করবে? আমি বলি যে স্যার করি 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 স্যার। তো আমি গেলাম এবং আমার মনে আছে যে গুলি শব্দ আমি ধাপ করে একদম বেঞ্চের উপর পড়ে গেলাম এবং শিক্ষক বললেন, হ্যাঁ এটা 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 এটা। সো দি অ্যাক্টিং হ্যাজ বিন ইন মাই ব্লাড somehow, মানে I've enjoyed it and এই করে আস্তে আস্তে আমি অভিনয় করার জন্য বললাম। তো আমার মনে আছে 1962-তে বাবা সরকারি কর্মচারী, অনেক কষ্ট করে আমাকে, আমি একটা ইংল্যান্ড যাব, উনি বলেন ঠিক আছে যাও বেটা, ওখানে গিয়ে তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বে। তো আমি ওখানে গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি না করে ওই একটা স্টুডিওতে ঢুকলাম এবং অভিনয় প্রশিক্ষণ হিসাবে, মানে প্রথমবার শিক্ষক ছাত্র হিসাবে নিয়ম অনুযায়ী এবং কারিকুলাম অনুযায়ী পড়াশোনা শুরু করলাম। তারপর বিবিসি, আইটিভি, এরকম কি ওই অন্যান্য শহরে সোয়ানজি থিয়েটারে অ্যাসিস্ট্যান্ট স্টেজ ম্যানেজার, এএসএম। মানে কথা হচ্ছে যে আমার মতন মানে কি বলবো, ইন্ডিয়ান চেহারা, ইন্ডিয়ান কমপ্লেকশন, আমাদের খুব একটা স্টেজে খুব একটা নাটক ছিল না। তাই আমাদেরকে ওরা মানে এএসএম অ্যাসিস্ট্যান্ট স্টেজ ম্যানেজার হিসেবে কন্ট্রাক্ট করতো। ওটা না হলে আমি আবার অ্যাক্টার্স অ্যাকুইটির মেম্বার হতে পারতাম না। সুতরাং আমাকে ওটা করতে হলো এবং আস্তে আস্তে ওইখানে ওই যখনই ওই একটা মাত্র প্যাসেজ টু ইন্ডিয়া, জিএম ফস্টারের প্যাসেজ টু ইন্ডিয়ার ডক্টর আজিজের রোলটা, যেটা পরে সিনেমায় টেলিভিশনে ইয়ে করলো পাকিস্তানের জিয়া মহিউদ্দিন। এই করে আস্তে আস্তে করে তারপর আমি দেশে ফিরলাম। ফেরার পর দেখলাম যে একটা পত্রিকা অ্যাডভার্টাইজমেন্টে আছে যে তারা প্রযোজক নিয়োগ করবে, যার জন্য 6 মাসের ট্রেনিং লাগবে, পাশ করলে প্রযোজক হওয়া যাবে বাংলাদেশ তৎকালীন পাকিস্তান টেলিভিশনে। এর জন্য আমি রাওয়ালপিন্ডিতে গেলাম, যাই না somehow I stood first. I don't know. I somehow, because it was in my blood. Somehow I felt that I can be a good producer director as well. So somehow I did that and I stood first. And then they asked me to stay behind and join Karachi television. আমি বললাম না, আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি, অনেকদিন তাদের সঙ্গে ছিলাম না, বিদেশে ছিলাম, আমি ঢাকায় যাই, বাবা মার সঙ্গে একটু থাকি।
and I came and joined Dhaka Television. হায়দার ভাই, আমরা চলচ্চিত্র মানে ফিল্ম অ্যাজ সাচ, ফিল্ম মেকিং এন্ড ওইটার সঙ্গে কিভাবে আগ্রহটা তৈরি হলো আপনার, বা যোগাযোগটা তৈরি হলো কিভাবে? ওই টেলিভিশনে থাকতেই ভিজুয়াল মিডিয়ামের প্রতি আমার একটা ফ্যাসিনেশন চলে আসলো। And then এটা ভালো করে জানার জন্য ওই যে একটা ছোট্ট একটা ওয়ার্কশপ ট্রেনিং যাই বলেন আপনি, ইসে ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে ছিল, ওখানে গেলাম। তারপর আসলাম, আসার পর এই সব অ্যাক্সিডেন্ট, মানুষের জীবন যে অ্যাক্সিডেন্ট খুব পূর্ণ জিনিস। ব্রিটিশ কাউন্সিলে, ঢাকার ব্রিটিশ কাউন্সিলে ডিপ্লোম্যাটসরা টেমিং অফ দ্য শ্রু স্টেজ করছিল, নাটকটা করবেন তারা। আমাকে বাংলাদেশ টেলিভিশন, পাকিস্তান ঢাকা টেলিভিশন থেকে বলা হলো তুমি যে একটা রিপোর্ট করো, তৈরি করো ওটা। তো আমি গেলাম ওখানে, সামহাও ওই রিপোর্ট তৈরি করছি, তখন সামহাও ব্রিটিশ হাই কমিশনার জানতেন যে আমি অভিনয় শিখে এসেছি লন্ডন থেকে, কি বলে জানি। তখন উনি আমাকে বললেন, মিস্টার রিজভী, আমরা তো সব অ্যামেচার, আপনি একটু আমাদেরকে একটু দেখিয়ে দেন কোথায় কি করতে হবে, কি করতে হবে। and that is how, and among the cast was the Shazdi affair of Poland. আচ্ছা আচ্ছা আচ্ছা, আই সি, ওকে। তো উনি আমাকে বললেন যে আপনি কি আমাদের দেশে যাবেন পড়তে, ফিল্মের উপরে পড়তে? তখন আমি বললাম যে জি, না আমাদের খুব একটা ভালো স্কুল আছে ওখানে, আপনি যাবেন। তো আমি যত জানতাম যে এটা কমিউনিস্ট দেশ, আমি কি যাব, কোথায় কোন কমিউনিস্ট দেশে যাব পড়তে করতে। সরি, এরপরে আমি মালয়েশিয়া গেছি, এরপরে মালয়েশিয়া গেছিলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়ায় যখন আমি গেলাম তখন ওখানে একটা ছিল অস্ট্রেলিয়ার এবিসির প্রডিউসার ডিরেক্টর পিটার অ্যালেন, আর একটা ছিল কানাডার একজন সিবিসির একজন প্রডিউসার ডিরেক্টর। তো যা হয় সন্ধ্যার সময় বসে আমরা আড্ডা মারতাম, মানে ওয়ার্কশপ শেষ বসে চা খাওয়া, ইয়ে খাওয়া, আড্ডা মারা। তখন আমি একজনকে, ওদের দুজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো, এরকম ব্যাপার, আমাকে এরকম একটা পুলিশ অ্যাম্বাসেডার বলছে যে ও আমাকে একটা স্কলারশিপ দেবে পোল্যান্ডে ফিল্ম স্কুলে পড়তে। আমি কি, এটা কি? এই তারা দুইজনে যেই শুনলো পুলিশ ফিল্ম স্কুলের কথা, তুমি দেশে গিয়ে সঙ্গে সঙ্গে চেষ্টা করো এবং চলে যাও ওখানে, খুবই ভালো স্কুল এই সেই। এবং ইট ইজ এ ট্রু আলম ভাই, যে আজকে যদি আপনি গুগলে সার্চে যান বেস্ট ফিল্ম স্কুলস ইন দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে আমার স্কুল বা মিউনিক স্কুলের নাম আসবে। মানে এই জন্য আমি সত্যি প্রিভিলেজড, আল্লাহর কাছে মেহরবানি যে মানে স্কলারশিপ আমার বাবার তো আর তো মানে বাবা 71-এর শেষের মার্চ মাসে মারা গেছেন, সুতরাং আমার ই ছিল না যে আই কুড নট এফোর্ড টু গো টু বিদেশে গিয়ে পড়াশোনা করা, এ করা, যেহেতু ওরা পুরো স্কলারশিপ দিচ্ছে, এই দিচ্ছে। কিছু ভুল তথ্য আমাকে তারা দিয়েছিল যে এটা 2 বছরের কোর্স আর আমি ইংলিশে শিখতে পারবো। হ্যাঁ, তো এই যে অনেক কষ্ট, যেহেতু আমরা তখন সরকারি টেলিভিশনে আমি কর্মচারী, আমি মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসার। তো আমাদের ছুটি একমাত্র প্রেসিডেন্ট সই করে দিতে পারতেন। তো অনেক ধরাধরি করার পর বঙ্গবন্ধুর হাতের আমার কাছে যে ছুটির দরখাস্ত অ্যাপ্রুভাল আছে, যে ওটা উনি অ্যাপ্রুভ করেছিলেন এবং আমি করে চলে গেলাম। and it is a fact, it is really a great institution. মানে পুলিশ ফিল্ম স্কুলটা honestly, মানে আজকেও, মানে এখন বর্তমানে আমি যদি দেখি যে প্রায় 6-7 জন
ক্যামেরাম্যান পুলিশ ফিল্ম স্কুলের হলিউডে কাজ করছে। মানে big time cameraman, and it is a really good film school. এই করে তারপর যা হয় জীবনে, আমি এক পুলিশ মহিলাকে বিয়ে করে ফেললাম। তো তো ওই করে আমি 1980 সালে দেশে মাস্টার্স করে দেশে ফিরলাম, এসে আবার টেলিভিশনে জয়েন করলাম। যা তখনই একবার আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি 81-তে বুয়েটে পড়তাম, সেখান থেকে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় যেতাম তখন আমরা, যে টেলিভিশনে আলী ইমাম আমাদের প্রযোজক ছিলেন, তিনি একবার আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল সেখানে, 81 সালে সেটা আর কি। আচ্ছা বলেন। আচ্ছা, তো হলো যে যা হলো যে জয়েন করলাম, চাকরি কাজ শুরু করলাম, করলাম। তৎকালীন আমার বস ডাইরেক্টর প্রোগ্রামস ছিলেন খালেদা ফাহমি। তো উনি বললেন এই ছেলেটা তো ভালো ইংরেজি লিখতে পারে, পড়তে পারে, একে করি, বিদেশে যোগাযোগের জন্য যতগুলি চিঠিপত্র আছে এটা দায়িত্ব আমাকে দিলেন। ওই আর কি, বিদেশ থেকে অনুষ্ঠান কেনা, ওই যে আমরা কিনতাম ওইটা, তারপর মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ, তখন ইংরেজিতে করা হতো, এইগুলি আমাকে দিলেন। আমি খুব একটা সেটার সিদ্ধান্ত আমাকে দিতে হতো, কোন প্রযোজক যাবে যাবে না, এই হলো, মানে এইভাবে কাজ করছি। কিন্তু আমার স্ত্রী পুলিশ মহিলা, ওনাকে পাসপোর্ট দিচ্ছে না যে আমার সঙ্গে দেখা করতে আসবে ঢাকায়। তখন আমি তৎকালীন তখন বাংলাদেশের এমবেসি ছিল, আমি গিয়ে ওই শাহজি আফেয়ারকে বললাম, কি ব্যাপার, আমার বউকে আপনারা পাসপোর্ট দিচ্ছেন না কেন? বলে কেন, কে দিচ্ছে না? বলে যে আপনাদের সরকার, আপনারা দিচ্ছেন না, সরকার দিচ্ছে না। তো আমাকে বললেন যে আপনি একটা দরখাস্ত দেন, আমাকে চিঠি দেন, আমি এটা ফরওয়ার্ড করছি। তাই হলো, আমি করলাম, এবং আমি বললাম যে আমি ফ্রেন্ড অফ পোল্যান্ড এন্ড অল দ্যাট, আমার বউকে আপনারা আমার সঙ্গে দেখা করতে দেবেন নাকি? তো she got it and she came in 83 and stayed for a month and half. কিন্তু ওই যে she comes from a society where women have a place, সুতরাং she got a little cultural shock, বিরাট কালচারাল শক যেটাকে বলা হয়। যে মানে আমার এখনো মনে আছে যে আমার ভাই বললেন, বড় ভাই বিমানের ক্যাপ্টেন ছিলেন, তো ও বললো যে ঠিক আছে, তোমার তো ক্রিস্টিনা এবং তোমার জন্য একটা আমরা সোনারগাঁ হোটেলে একটা দাওয়াত করব, তো কাকে কাকে ডাক দেবো এটা হিসাব করি আমরা। তো আমাকে আমার বউ জিজ্ঞেস করছে, তো এক পোলিশ ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, সে আমাকে জিজ্ঞেস করলে তোমরা কি আলাপ করছো? আমি বললাম যে এই ব্যাপার, তোমার সম্মানার্থে একটা পার্টি দেওয়া হবে, ওখানে একটা কি বলে কাকে কাকে ডাকা হবে। তো ও বলতেছে কি, আমাকে তোমরা জিজ্ঞেস করবে না? আমার তো পছন্দ অপছন্দ আছে, আমাকে জিজ্ঞেস করবে না? তো আমার বড় ভাই জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করছে? আমরা এই জিজ্ঞেস, ওকে বলে দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। আমি বললাম, আমি বলতে চাচ্ছিলাম যে ঘুরে বলবো, কিন্তু আমার বাবা বলছে no, tell her this truth what I told you. আমি বলেছি। তো she got a really a shock, a cultural shock. So after 1.5 months she went back to Poland. So I stayed on and in Bangladesh television চাকরি করছি এদিকে কি বলে স্টেট ডিপার্টমেন্ট, যে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট যে একটা দেয়, ইন্টারন্যাশনাল ভিজিটার্স প্রোগ্রাম, আইভিপি, যে একটা 1 মাসের একটা খুব সম্মানিত স্টেট ডিপার্টমেন্ট অর্গানাইজ করে একটা ভিজিট হয়, ওটাও আমাকে দেওয়া হলো, গেলাম। গিয়ে আমি আর আসলাম না।
ওইখান থেকে আমি পালিয়ে চলে গেলাম সে কি বলে আপনার পোল্যান্ডে চলে পোল্যান্ডে ওই ওইখানে থেকেই আর কি আস্তে আস্তে মানে she told me দেখো তোমার দেশে যে অবস্থা দেখে আসলাম যে আমি ওখানে থাকতে পারবো না কোনো আমার মানে মহিলাদের কোনো অধিকার নেই হ্যাঁ তোমার বড় ভাইয়ের বউকে দেখলাম বেচারি যা বলে চুপচাপ থাকে কিছু বলে না anyway so I said what do I do right how to survive so then I started বন্ধু বান্ধবের খোঁজ নিলাম ওরা বললো ঠিক আছে আমার ছবির প্রধান সহকারী হও আমি বললাম ওকে এই করে আমার ফিল্মের জগতে মানে আস্তে আস্তে মানে ইয়ে করা তারপরে যোগাযোগ করা লোকজন চেনা এ করে এই আস্তে আস্তে কিন্তু জীবন যেহেতু আমি কোনো ছবি করছিলাম না খালি সহকারী হিসাবে যাতে করে সংসার চালাতে পারে এই পয়সাটা জড় হয়ে যেত এই করে 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 বেশ এই যে বললাম তো বেশ নাম করা পরিচালকদের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে কাজ করার সৌভাগ্য হয়েছে 1990 বোধহয় হ্যাঁ 90-তে লার্স ফন ট্রিয়ার Danish is a cult director. He's a cult director. মানে ইউরোপে he's really a big name. Antichrist, Dancer in the Dark, Waving of the Breaking the Waves, Melancholia, Palmdor ওর কিছু কিছু ও একটা ছবি করছিল ইউরোপা বলে এটা আমাদের ও ব্যাকগ্রাউন্ড পরে আমি দেখেছি ছবিটা যে ট্রেনের জার্নি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই পুরান ট্রেনে ট্রেনের ব্যাকগ্রাউন্ডটা জানলার ভাগ দিয়ে কি দেখা যাচ্ছে ভিতরে কি দেখা যাচ্ছে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটা নিয়ে সে পরে গিয়ে এডিট করলো সে কি বলে এডিটিং সময় মানে পোস্ট প্রোডাকশনে গিয়ে চরিত্রে বসালো চরিত্রটা কালার ছিল ইটস রিয়েলি ইন্টারেস্টিং ওয়ার্ক মানে লোকটা মানে ইজ নিয়ারলি ফিল্ম মেকিং জিনিয়াস সে স্টোরি বোর্ড করেছে ওইটাই সে আমার মনে আছে যে ওর কিছু কিছু ইয়ে আছে যে মানে ও ক্লস্ট্রোফোবিয়া ও আমাকে বললো যে দেখো আমাকে ওই একতলার উপরে কোনো হোটেলে থাকবো না আমি কারণ কথা হচ্ছে আমি লিফটে চড়তে পারি না আমার আমি চড়বো না লিফটে তো আমার এই জন্য একতলার ওকে রাখা হতো এবং লোকটা বিশ্বাস করবেন না আপনারা যে he was really he knew exactly আমার এখনো মনে আছে যে আমি তার সহকারী নিচে এক্সট্রা একটা ভাঙ্গা চার্চে উপরে থেকে ও চার্চের উপরে বসে ক্যামেরা ও নিজে ক্যামেরা ইয়ে করতো অপারেট করতো নিজে ক্যামেরা ক্লোজ আপে না যেটা বাম দিকে আমি বললাম যে কি বেটা এই ছোট্ট ফিগার দেখতে পাচ্ছে না ওই ফিগারকে না সরালে আমার কি হয় আমি গিয়ে মহিলার কাছে গেলাম গিয়ে হ্যালো বলে বলে আবার চলে আসলাম
তার কিছুক্ষণ পরে সে আমাকে বলে, কি হলো হায়দার, তুমি সব দিয়ে, why didn't you move this extra? I wanted you to move 4 inches to her left. I said, sorry, Lars, I'll go and do it again. তো I misunderstood you. একবারে মিথ্যা বলে আমি গিয়ে আবার, মানে এত প্রিসাইজ, মানে ভিশন, মানে ওই যে কোয়েন্টিন ট্যারান্টিনো বলে না যে he sees first frame to the last frame before the shoot. Before the shooting of a film, he sees the first frame and the last frame of the whole film in his imagination. এবং ওই লার্স ফন ট্রিয়ারের ওইটাই, যে from first frame to the last frame, he sees in his imagination that this is how it should look and this is how it should work. So it was really a privilege to have worked with him. মানে একটাই যা হয় ওইসব লোকদের হয় কি, they don't care much about people around him. All he's interested is in his work, and then his after shoot he goes and relaxes and whatever he does, that মানে মানে আশেপাশে যে ক্রু এগুলোর প্রতি তার খুব একটা কেয়ার ছিল না। হ্যাঁ, যেটা যেটা আমি ঈশ্বরেও দেখেছি, এই জিনিসটা, এই গুণ, এই দোষটা আমি ঈশ্বরের মধ্যে দেখেছি। আমাদের মানে গ্রেট আঞ্জে ওয়াইদা, Ashes and Diamond, and you know, Man of Marble and all that film, one of the greatest Polish director, যাকে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমি আমি তার সঙ্গে কাজ করেছি, তো তার সঙ্গে ওই ওই ইসের সঙ্গে কি বলে একটা ডেথ সেন্টেন্স অন ফ্রান্সিসেক ক্রস বলে একটা ছবির আমি প্রধান সহকারী ছিলাম, আঞ্জে ওয়াইদা ওয়াজ দ্য ডিরেক্টর। উনাকেও দেখতাম যে উনি যতক্ষণ সেটে আছেন ভালো আছে, হ্যাঁ বয়স হয়ে গেছিল, উনি আর সিটের থেকে উঠতেন না, সরাতেন। আমি বলবো আপনি করবেন, যান 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 করেন, গিয়ে সরিয়ে দেন ওই অভিনেতাকে বাম দিকে একটু। আমি বলি জি আচ্ছা। তো ওনাকেও দেখতাম যে আমরা কাজ করছি, উনি আমাকে ঠিক একটা সময় বলতেন ব্রেক নাও, আমি 2 ঘন্টা আরাম করব, আমাকে ঠিক 2:30টার সময় খাওয়া সহকারীকে দিয়ে পাঠিয়ে দিও আমার উইনাবেগতে, আমি খেয়ে 3টার সময় চলে আসবো। তাই কিন্তু উনি ফিরে আসছেন, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করতেন না আমাদেরকে যে আমরা কেউ খেয়েছি, আমরা খাইনি। এই যে মানে মানে such people probably they're so engaged in their own work, in their dreams, what they want to do, that they don't have time for their crew or this is my observation, I don't know, maybe I'm wrong, but আপনি আপনার নিজের ছবি তৈরি করা কখন কিভাবে শুরু করলেন, নিজের একেবারে নিজস্ব পরিচালনা? আমার কথা ওই যে সহকারী, প্রধান সহকারী হিসাবে কয়েকটা সিরিজ করার পর আমাকে ওখানে ওই পুলিশ টেলিভিশনের যে ফিল্মের হেড অফ ডিপার্টমেন্ট ছিল, উনি সঙ্গে পরিচয় হলো। উনি আমার কাজ দেখে খুব প্রশংসা করলেন। তারপর আমি ওনাকে বললাম যে ভাই আমাকে কি একটা আমি কি এই ছবির পরে কি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি, আমি একটা স্ক্রিপ্ট আছে, এটা নিয়ে আমি একটা ছবি করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন। তো আমি তারপর স্ক্রিপ্ট নিয়ে আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম। উনি স্ক্রিপ্ট পড়ে আমি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি, আপনাকে ছবি করার জন্য পয়সা দেওয়া হবে। Naturally, I found a producer, the producer of my for some you know that film called Ida? Ida.
2015-এ অস্কার পেয়েছিল বেস্ট ফরেন। ইদার 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 প্রডিউসার আর এই আমার প্রডিউসার এক। সো মানে ওই 3 বছর আগে যখন আমি পোল্যান্ডে গিয়েছিলাম বেড়াতে, তখন আমি ওর অফিসে গেলাম, অনেক বসে চা কফি খেলাম। সে আমাকে ওই অস্কার যে অস্কার খুব ভারী হয় ভাই, হ্যাঁ, ও ওর রুমের পড়েছিল, তো আমাকে বলে ধরো ধরো ধরো। আমি বলে দাও ভাই দাও দাও, একটু ধরে দেখি কিরকম ওজন এই সেই। সো মাই প্রডিউসার অ্যান্ড পাবলিক পাবলিক স্কির ইদার প্রডিউসার এক। সো দ্যাট ইজ দি অনলি, ওইটা হলো আমার প্রথম যাত্রা শুরু। তারপর যেহেতু আমার এই ছবিটা খালি পুলিশ টেলিভিশন দেখায়নি, এইচবিও তো দেখাইছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এবং ওই দেশ, এই সভ্য সমাজে একটা যে জিনিস আছে যে সিন্স আই বিলং টু, এখনো মেম্বার অফ পুলিশ ফিল্ম গিল্ডের যাতে মেম্বার আপনি ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই হিসাবে আমাদেরকে একটা রয়্যালটি দেওয়া হয়। তো ওরা কি করে খোঁজ রাখে, এবং যেখানে আমার অভিনয়ের জন্য আমাকে যে রয়্যালটি পাবো, বা আমার কি বলে ছবির জন্য রয়্যালটি পাবো। আমার মনে আছে এইচবিও যখন আমার ছবিটা কিনলো, আমি বিরাট আকারের একটা অংশ, অনেকগুলি টাকা আমি পেয়েছিলাম, যেটা এইচবিও কেনার পর আমাকে দিতে বাধ্য হলো এই রয়্যালটিটা। সো দিস ইজ মানে, এবং আমার কিছু করতে হয়নি, ওরা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল। আমি ওই টাকাগুলি খেয়ে দিয়ে উড়িয়ে শেষ করে দিয়েছি, অনেক আগেকার কথা। এই আর কি। তারপর তারপর তো ওই আর কি, আমি 2005 সালে, আপনি হয়তো ওকে চিনবেন আলম ভাই, ইয়ে কি বলে, ইয়ে শামীম আহমদ, ইংরেজি খবর পড়তো হ্যাঁ, বিটিভিতে। শামীম আহমেদ, আমি একই কোম্পানিতে কাজ করতাম, এতে গ্ল্যাক্সোতে। I was an engineer in Glaxo and he was one of the directors there. Right. Yeah, yeah. Pothing is pretty ill. He's in Bangkok at the moment. আচ্ছা, তাই না? Anyway, তো হঠাৎ একদিন মনে আছে আমার বাসায় ল্যান্ডলাইনে শামীম ফোন করে বলতেছে এরকম ব্যাপার, বলা হবে, would you like to come and join us as CEO? I said, to open a satellite channel, so I know so little about satellite TV channel. Anyway, I'm going to see. So I came in 2005 এর মে মাসে, এবং ওই চ্যানেলটা ছিল বৈশাখী। So I am the founding CEO of বৈশাখী। আমার মনে আছে, এখনো মনে আছে, ডিসেম্বরের 29 তারিখে 2005 সালে আমরা কি বলে আমার এই 27 জন স্টাফ নিয়ে আমরা অন এয়ার চলে গেলাম, এবং দ্যাট ওয়াজ মাই। হায়দার ভাই, আমরা এখানে আসবো, কিন্তু এর আগে আমি আপনার ওই যে প্রাশান ক্যাপ্টেন, কারিৎকা, মারেক, এই ছবিগুলো সম্পর্কে একটু হলে শুনতে চাই। ওগুলো কি বিষয় ছিল, কেমন ভাবে করেছিলেন, যদি সংক্ষেপে একটু বলতেন ওই ছবিগুলো সম্পর্কে। মানে Prussian officer was my diploma film, my master's diploma film. So a friend of I read D.H. Lawrence's একটা ছোট গল্প Prussian officer, ওটা পড়েছিলাম, ওটার থেকে অ্যাডাপ্ট করে আমি I did this film. I remember, কথা প্রসঙ্গে বলি যে 2002 সালে না কততে আমি ওই রৌফ সাহেব বলে একজন ছিলেন পেইন্টার, উনি আর্কাইভার ছিলেন, হ্যাঁ। তো রৌফ ভাই আমাকে বলেন, এই খালি বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন, হ্যাঁ, আপনি একটু মাস্টারি করেন, একটু ছেলের সঙ্গে অ্যাপ্রিসিয়েশন কোর্স। তখন আমি
মরহুম আলমগীর কবির ভাই, আমরা আমরা অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু করলাম। ওখানে আমার মনে আছে যে প্রাশন অফিসার দেখালাম, ওরা সব অবশিষ্ট হয়ে গেছিল। ওরা বললো যে কি করে এবং মোর্শেদুল আলম ওই ব্যাচে ছিল, ইসলাম, মোর্শেদুল ইসলাম, তারেক মাসুদ ছিল, হ্যাঁ মোর্শেদুল ইসলাম, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, মরহুম তানভীর মোকাম্মেল, কি মঞ্জুর হোসেন মুরাদ, এরা সবাই ওই ব্যাচে ছিল। আমি 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 নিজের পরের ব্যাচে করেছিলাম ওই কোর্সটাই, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। হ্যাঁ, ছবি করতে পারবো না, হ্যাঁ। তো সে আজ পর্যন্ত আমাকে যেখানে দেখা হয়, আপনার আমাকে সে বলে আপনার উপর আমার খুব রাগ যে আপনি আমার কি বলে অনুরোধ রাখলেন না, আপনি কোনো ছবি করলেন না, আপনি কিছু করলেন না, আপনার উপর আমার রাগ। আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনি আমার যদিও গুরু মানুষ, আমি সো দ্যাট ইজ somehow we shot that film in October. আচ্ছা আচ্ছা, একটা you've been abroad, you know that there is in there is what they call is golden autumn বলে একটা জিনিস হয়, যেখানে গাছের সব পাতাগুলো হলুদ হয়ে যায়। And I'm the shot that film in Eastman 35 Eastman এ করেছিলাম, এবং believe me এখনো I don't know about, I won't talk about this, the merits of the film. I'm saying about the color. It's really a good color. But it's really মানে এই এত সুন্দর কালার বললাম তো। Luckily, it was a golden autumn in Poland, and we shot in a forest, outdoor, all our outdoor. I mean, 3/4 of the film is in outdoor. So that was really something which, excuse me, when we see, uh, uh, we don't, we amazed how can he get such a beautiful color. So it was not, it was God gifted seasonal light, seasonal color that I got. And the other film that I did for Polish television was Nursery Rhymes. That was shot in studio. I had 2 days of location. I was, since there was money there, so I employed professional actors who were big names in Poland, and I also had a very good cameraman who was a big name as well. So somehow the script is about a young boy who was paralyzed in an accident, car accident, where his father was driving. He was paralyzed and his mother died. So he used to move around the house in a wheelchair, moves around the house in a wheelchair, but cannot forgive his father that he killed his mother. So there was this thing, there was no connection between the father and the son. Father তার জন্য নাস্তা বানায় দিত, সে খেত না খেত বা ফেলে দিত, কুকুরকে খাইয়ে দিত, and also father had a girlfriend. So that also was another point of কি বলে distance between father and son, conflict. So somehow the film turned out, as I said, I mean, you know, Bhai Alam, HBO will not buy your film unless there is some merit there. Merit there. Otherwise, why would they buy? I mean, they have
They have the whole world to pick and choose. I had used in my film from the HBO. So that was, that's why I feel that airport, that's how I think, you know, I am uh, thinking of doing uh, uh, one of my students, my master's student from Dhaka University. He wants to arrange a day, an evening with me in a Shilpakala or somewhere. What Morshed is also very keen to do it, where they want to show my films next year sometime when the corona thing is gone. Maybe we can show it. আচ্ছা, সবগুলো ছবি আছে আপনার কাছে না? আমি আমার কাছে ছিল, আমি আমার ওই ছাত্রদের নিয়ে গেছি আমার কাছ থেকে। ঠিক আছে, কখনো সুযোগ পেলে আমরা আমাদের অনলাইনেও একটা স্ক্রিনিং করতে পারি অথবা শর্ট ফিল্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফিরে আসি। আপনি বৈশাখী টেলিভিশনে কথা বলছিলেন, 2005-এ দেশে ফিরে এসে আপনি টেলিভিশন ক্যারিয়ারটা শুরু করলেন, সেটা বলেন সেই বিষয়টা। কিন্তু ভাই, you see, in Bangladesh, there is no corporate idea of running a company. They think that since I work, so I'm there's no difference between me and his driver and his servants. So they literally used to treat me. I remember just small incident which I was really got to my senses, was that a friend of mine had come from London, and he invited me to a dinner, and we were in a restaurant. It was about 10:30 in the evening. I get a call from one of my directors of the company, Boshagi Television Company, and he's saying that he can't see the channel on. There's something wrong with the transmission. He can't see the Boshagi channel. So I said, "Bhai, sir, why don't you? You have a number of the cable operators. Call them up and find out why you can't see it." And he spoiled my whole evening. আপনি ফোন করে বিষয় বলেন। What is this? I'm talking with a friend of mine whom I'm seeing after for many years, and this way. So as the days went on, we moved to. I had found that place, and we moved to. বর্তমান যেখানে বৈশাখী টেলিভিশন চ্যানেল আছে, ওই বিল্ডিং and all that. But I found as the days went, they used to treat, I had no power. It's not that I wanted any power or anything, but some respect. But then I found out that no, all they are interested is in, এমনি মুখে আমাকে বলতো যে না, তারা কোনো প্রফিট চায় না, তারা কিছু চায় না, they want to serve the people and all that rubbish. They were interested in making money. And I'm the one who should get them that money back. I said, look, also salespeople also have limitation because there's so many channels, and where do we get the business from? So there was a time when I felt enough is enough. I had a good ride. Let me get out of it. So somewhere in
August or September 2006, I left and went back to Poland. So that was the end of my association with the Bolshevik Television. আমরা একটু আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আমরা আরো কয়েকটা প্রশ্ন যেতে চাই। আপনি তো এরপর বাংলাদেশে অনেক সময় কাটালেন, আপনি চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেই যুক্ত ছিলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। আপনার বিবেচনায় আমরা আপনার একটা মূল্যায়ন পেতে যাচ্ছে বাংলাদেশের ছবি এখন বর্তমান অবস্থা এবং বর্তমান মান, বাংলাদেশ ছবি কোথায় দাঁড়িয়েছে, আপনি এটি যদি একটা নির্মোহভাবে জানাতেন আমাদের ছবির মান সম্পর্কে, আমাদের ছবির অবস্থান সম্পর্কে। ভাই আলম, তার আগে আমি একটা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেখানে আমি শিক্ষকতা করি, যেখানে আমি খণ্ডকালীন শিক্ষকতা ওখানে করি, ঢাকা ইউনিভার্সিটিতে করি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, পাঠশালা, এগুলো। এই যে বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, আমার মনে আছে যে শুরু হওয়ার 2 বছর আগে কয়েকটা মিটিং এ আমাকে ডাকা হয়েছিল। দেখছি সবাই তাড়াহুড়া করছে, তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে আগে কারিকুলাম ঠিক করা হোক, আগে এটা ঠিক করা হোক, এটা ঠিক করা হোক। সবাই সবাই আমাকে এখন করতে হবে, এখন করতে না, হবে না, হবে না। আমরা হবে না কেন? যখন প্রধানমন্ত্রী রাজি হয়ে গেছেন, পয়সা দেবেন, অনুমোদন দেবেন, তো আমরা পারবো না। যাই হলো, এখন ইট হ্যাজ টার্নড ইনটু আ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ওই সুযোগ নিয়ে বাংলাদেশের আমলারা এখন ওখানে সিও হলো একজন তথ্য মন্ত্রণালয়ের একজন আমলা। তো এখন what does he know about film or television? কিন্তু উনি আমাকে পারলে সিনেমা আর টেলিভিশন বুঝিয়ে দেবেন, এইরকম মেন্টালিটি নিয়ে। সো দিস ইজ মানে মানে আজকে মানে tragedy is that the institute is at the same building as rather we are using the building of National Institute of Mass Communication, নিমকোট বিল্ডিং আমরা ব্যবহার করছি। তো ওখানে যেহেতু 5টার পর অফিস বন্ধ হয়ে যায়, সুতরাং লিফটও বন্ধ হয়ে যায়। আমার ক্লাস 5 তলায়, এখন 5টার মধ্যে যদি আমি ক্লাস শেষ না করতে পারি, তা আমাকে 5 তলা থেকে হেঁটে নেমে আসতে হবে। আমার বয়স হয়ে গেছে ভাই, আমি বলি যে আমি বলেছি যে আমার অভিজ্ঞতাকে আমি বলি যে আমরা ক্লাস খুব একটা পাত্তা দিতাম না, কিন্তু ক্লাসের পরের ইভিনিং এ যে সন্ধ্যা যে আমরা বন্ধু বান্ধব আড্ডা করতাম, সিনেমা দেখতাম, এটা আমার ছাত্রদের সঙ্গে আমার খুব ইচ্ছা আছে যে আমি ওদের সঙ্গে বসে ছবি দেখবো, চা কফি খাবো, তা আড্ডা মারবো, তারপর বাসায় যাব। হ্যাঁ, কিন্তু সম্ভব না, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, 5টার পরে তালা বন্ধ। ইটস এ ট্র্যাজেডি, ইট ইজ রিয়েলি। মানে যদিও আমার পরিচিত, আমার জুনিয়র কয়েকজন বন্ধু বান্ধবরা এরা ওখানে গভর্নিং বডিতে আছেন, তারা কি জানি কেন যে এই গভর্নিং বডিতে আছেন, তারা রিজাইন করে বেরিয়ে চলে যাবে না করে ওটা ইট হ্যাজ বিকাম এ আনাদার নিমকো, আনাদার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, একটা আরেকটা প্রতিষ্ঠান। কোন আরেকটা হলো যে আমাদের ভাই আলো, আমাদের রিসোর্স পারসন নেই, আমাদের শিক্ষক নেই। আমি বললাম তো, এই যে কয়েকটা প্রতিষ্ঠানের কথা বললাম, কোন প্রতিষ্ঠানে ফিল্মের কারিকুলাম নেই, ট্রু কারিকুলাম, যেটা আমি যেটা মানে আমার মনে আছে। হ্যাঁ, আমার মনে আছে আমি 2 বছর আমার স্কুলে ফাইন আর্টস ক্লাস হতো আমার 2 বছর না, তা একটা না। সুতরাং এখানে কোনোখানে নেই। ফিলসফি ক্লাস হতো, সাইকোলজি ক্লাস হতো, যেহেতু একজন পরিচালককে মানে you are related and you're a Buddha of a film, so you know that these things are required for a good director. In order to be a good director, you need to be a good philosopher, good well-read philosopher. You understand human psychology, you understand medicine, you understand everything and all that.
I am really sad that unfortunately um, amader younger generation, they're not willing to work hard. Unfortunately, you see, a film is a, as I tell my students, it's a 24/7. You have to be a filmmaker. You have to eat like a filmmaker. You have to sleep like a filmmaker. You have to have friends who are filmmakers. You have to walk like a filmmaker. You have to uh, drink like a filmmaker. So this is not there. Uh, and আমাদের গুরু রোমান পোলান্সকি আমাকে বলেছেন যে you know, if you want to become a good filmmaker, you have to turn this profession into a religion of yours. So, in order to turn your religion, he said, you have, he told me, as a Muslim, you have 5 times of prayers. So why don't you see one uh, uh, film a day? Then you become a good filmmaker. Um, you have to turn into practice religion, মানে এটা করতেই হবে আমাকে। আমাদের এখানে সব সহজ পথ করছে যে আমাদের এখানে কোনো প্রি প্রোডাকশন কাজ হয় না, আমাদের এখানে কোনো ইয়ে কি প্রোডাকশন ডিজাইন নেই, আমাদের কোনো কস্টিউম ডিজাইন নেই, আমাদের কোনো সাউন্ড ডিজাইন নেই, আমাদের এখানে once he has written a script, he sees from the first frame to the last frame, he sees all the shots that are in that film. So that is the dedication I want from my students. Unfortunately, I haven't been successful in achieving that. I can't say that my students do that. Although they're talented, I'm not saying talent is there. শেয়ার লেজিনেস, বাঙালিরা না আমরা বেসিক্যালি লেজি জাতি, তো আমরা একটা অলস জাতি। আমরা ওই ওই জন্য ওই অলসতার জন্য আমরা ওই কোথায় যেন হারিয়ে গেছি। না হলে আমাদের মধ্যে আছে। I read sometimes good script, I talk to them, they sound quite good, but at the end product is just not up to the mark. তবে এরই মধ্যেই কি কিছু ভালো ছবি বা কিছু সম্ভাবনাময় চলচ্চিত্রকার দেখা আপনি পেয়েছেন? যদি তাদের সম্পর্কে দুটো কথা বলতে পারতেন, আপনার মূল্যায়ন, আপনার অভিজ্ঞতা। আমি যখনই কোনো বাংলা ছবি আসে আমি দেখি, কিন্তু আনফরচুনেটলি ভাই my experience is not up to the mark. আচ্ছা, এবার হ্যাঁ 79 বা 1985, 86, 1990 সালে পড়ে রয়েছি। এই হলো যে rhythm of the film, photography, mise en scène of a film that we have. I am a little optimistic, at the same time pessimistic, unless, you see, why, just I'm digression করছি, so why আমাদের কলকাতায় ছেলেরা ভালো ছবি করছে? You know why? This is my theory. I don't know. My theory is that they're hungry makers. ওখানে competition tremendous. ওখানে competition tremendous. একজন ফিল্ম মেকার অনেকদিন না খেয়ে তার স্ক্রিপ্টটা নিয়ে ঘুরে বেড়ায়, অনেক খাটুনি করে। আমাদের এখানে, you know, materially all our filmmakers, because of their family connection and family, they're not hungry, so they don't have to they don't think that with this I will go somewhere. So I think we need more hungry filmmakers in Bangladesh.
বলেছেন। আর তাছাড়া কলকাতার যে ফিল্ম ইনস্টিটিউট SRFTI, সত্যজিৎ ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, অত্যন্ত একটা মানসম্পন্ন ইনস্টিটিউট। সেখানে খুব ভালো ভালো রিসোর্স পারসন হ্যাঁ, আছে, টিচার আছে। তারও একটা ইতিবাচক প্রভাব নিশ্চয়ই পড়েছে এই যে তরুণ যারা ফিল্ম মেকার এখান থেকে বেরিয়ে আসছে আর কি। অবশ্যই হ্যাঁ, একটা অবশ্যই। একটা ফিল্ম সংস্কৃতি কালচার মানে অ্যাজ এ হোল সেখানে কিন্তু গড়ে উঠেছে, যেটা অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে এক পার যায় বলে আমার মনে হয় আর কি। আচ্ছা, হায়দার ভাই, সম্প্রতি আমাদের দেশের এই অনুদান নিয়ে বেশ একটা বিব্রতকর ঘটনা ঘটলো। একজন তরুণ চলচ্চিত্রকারকে প্রায় গ্রেপ্তারি করা হলো, সে তার অনুদানের টাকা দিয়ে ছবি শেষ করতে পারলো না বলে। এই অনুদান সরি, শুনতে প্রথা, পেলাম না। হ্যাঁ হ্যাঁ, এই অনুদান প্রথাটা সম্পর্কে আপনার অবজেক্টিভ মূল্যায়ন করতে কোথায় সমস্যা? নিশ্চয়ই সমস্যা আছে, নাহলে এরকম ঘটনা কেন ঘটছে আর কি, এবং ভাই এটাকে আলম, কিভাবে। শুনতে পেলাম না, কি বললেন? ওই অনুদান প্রথা নিয়ে, অনুদান এই যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে ফিল্মকে টাকা দেওয়া হয় ছবি তৈরি করার জন্য, ছবি বানানোর জন্য, হ্যাঁ, সেই হ্যাঁ, টাকা, সে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, একজন ফিল্ম মেকারকে, টোকন ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে যে সে তার গভর্নমেন্টের টাকা ঠিকঠাক মতো ইউটিলাইজ করেনি। তো আমার প্রশ্ন আপনার কাছে যে এই অনুদান সিস্টেমটা, এই প্রথাটা কি ঠিক আছে, নাকি এটাকে অ্যাবসলিউটলি নট। না, এবং কিভাবে এটাকে ঠিক করা যেতে পারে, আপনার কিছু পরামর্শ দিতে থাকবেন? মানে মানে ওই যে বললাম না, আমলারা সব জায়গায় তাদের হাত মাথা দিয়ে রেখেছে, হাত দিয়ে রেখেছে, সব জায়গায় সব জায়গায় হাত ঢুকে রেখেছে। যে তারা মানে there is not an independent jury to study study the script and recommend that this film should be there, and that recommendation should be honored. তারা না করে মন্ত্রী সাহেব করেন কি, বলেন না একে বাদ দেন, ওকে নেন, ওকে নেন, ওকে নেন, ওকে নেন, ওকে নেন। আমরা বলছে না এটা দেন। তারা দুর্নীতি হচ্ছে, আমরা আমরা এই 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 অনুদান নিয়ে দুর্নীতি করছেন, এই যে হচ্ছে ভাই। এটা এটা এটার কোনো unless, as I said, take it out, make it an independent authority which has no, they're independent, they are only answerable to the, I don't know, to some judge or somebody, যে আমরা এই স্ক্রিপ্ট, আমরা এই 10 জন জুরি পড়েছে, স্ক্রিপ্ট করেছে, এবং এই রেকমেন্ডেশন আমরা দিচ্ছি, and that should be final, and it should not be subject to any influence, any মানে ওই চেঞ্জ করবো। মানে যা শুনেছি, আমাকে যেটা যারা আছেন এইসব অনুদান কমিটিতে, তারা আমাকে বলেছেন, হ্যাঁ আমি নাম বলবো না, অত বলে নাম বলে দরকার নেই, তারা বলেছেন যে তারা একটা রেকমেন্ড করেছেন, তার পরের দিন তারা শুনতে পেলেন যে না, মন্ত্রী সাহেব ওই নামটা চেঞ্জ করে আরেকজনের নাম ঢুকিয়ে দিয়েছেন। তো how can it be? This was I said, take it out, and independent body, the independent body ওই এই বডিটাকে কন্ট্রোল করা যায়, দেওয়া হোক। মানে কোনো, আমি আই ডোন্ট মাইন্ড মন্ত্রী একজন থাকতে পারে, কিন্তু হি হ্যাজ নো পাওয়ার টু ইন্টারফেয়ার ইন দি জাজমেন্ট অফ দি জুরি। এটাতে গেল ফিল্ম নির্বাচনে। এছাড়া যে টাকাটা দেওয়া হয়, যে টাকাটার যে দায়বদ্ধতা, এবং 9 মাসের মধ্যে ছবি শেষ করতে হবে, এটা আদৌ সম্ভব কিনা, কেউ পারে না, মানে সব মিলিয়ে মনে যেন একটা অরাজকতা, একটা নৈরাজ্য রয়েছে। না, কিন্তু এটাও তো ভাই আলম একটা কথা, যে আমি যখনই সরকারের কাছ থেকে অনুদান পেয়ে টাকা পেলাম, আমি তো সই করে পড়ছি যে কতদিনের জন্য আমাকে দেওয়া হলো। হ্যাঁ, আমার আমার আমি না আবার নাম বলবো না, আমি নাম বলে অনর্থক দরকার নেই, যে অনেকে টাকা নিয়েছেন কিন্তু 1 ইঞ্চি ফুট ফিল্ম করেননি। কেন ভাই? সুতরাং মানে আজকে ও বেচারা, আই ফিল সরি ফর হিম, যে ও বেচারা ধরা পড়লো, ওই যে কবি ঠাকুর ধরা পড়লো, কিন্তু অন্যদেরকে তো সবাইকে। আচ্ছা, আমি কেন বলবো যে আমার ছাত্র, আমি জানি, হ্যাঁ আমার 2টা ছাত্র, ওদের একজনের 3 বছর হয়ে গেল অনুদান পাওয়ার পর, আরেকজনের 2 বছর হয়ে গেল, এখনো তারা ছবি জমা দিতে পারে নাই। কেন? they should be answerable to, ওই যে বললাম, if there was a advisory committee which was totally independent, I don't know, controlled by
I don't know, the Prime Minister's Secretariat, I don't know, যে এরা ওখানে রেসপন্সিবল ছিল যে এই যে, তাহলে হয়তো হয়তো আই ডোন্ট নো ভাইয়া। আচ্ছা, মানে এটাকে অনেক সমস্যা রয়েছে, এটাকে ঢেলে সাজাতে হবে এবং এটা স্বাধীন একটা পরিষদ করে তাদের মাধ্যমে এটাকে পরিচালনা করা দরকার। অ্যাবসলিউটলি রাইট। আরো একটা কথা, এই যে সেন্সর প্রথা, এই যে সেন্সরশিপ, সেন্সর বোর্ড, এই বিষয়টা আসলে কি, এটার কি প্রয়োজন বা এটার কাজ কি, যদি একটু আপনি বলতেন আমাদেরকে। এই যে ভাই, ওই যে এগেন আমলারা ওরা ধরে রেখেছে। এখন এখন আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে সচিবের খুব খাতির হয়ে গেছে, সে বলছে যে ভাই আলম, আপনাকে আমি সেন্সর বোর্ডের মেম্বার করে দিলাম, আপনি প্রত্যেকটা ছবি দেখবেন, 2,000 টাকা করে পাবেন, 2,500 টাকা করে পাবেন, হ্যাঁ, তা আপনিও খুশি, সচিব সাহেব খুশি, যাকে দেওয়া হলো সে খুশি, জানুক না জানুক। আমি সরি আলম, I'm not saying that you don't understand film. What I'm saying is that Mr. X কে করা হলো এই সেম থিং ওখানে শুনছি নাকি যে ইয়ে টাকা দিয়ে ছবি পাস করানো যায়। এই যে ভাই আমি মানে কোথায়, আচ্ছা, আর সেন্সর বোর্ডে যে নীতিমালা আছে সেটা তো একদম ব্রিটিশ আমলের ভাই, ওটাকে আপডেট করার দরকার। ওই নীতিমালা তো আজকে মানে হাজারো হাজারো শর্ট ফিল্ম হচ্ছে যেটা যেটা সেন্সর বোর্ডের আশেপাশেও যায় না, তারা বিদেশে ছবি পাঠাচ্ছে, ফেস্টিভ্যালে পাঠাচ্ছে, বন্ধু বান্ধব দেখাচ্ছে, আত্মীয় স্বজনকে দেখাচ্ছে। তো we have to be more in this matter, we have to be liberal না। আমার মনে আছে আমি একটা মিটিং এ বোধহয় আমাকে ডেকেছিল তারা সেন্সর বোর্ডে, ওখানে ছিল যে না, যে একটা ছবি শুরু করার আগে যে কেউ হোক আমাকে ইসের কাছে তথ্য মন্ত্রণালয়ে জানাতে হবে যে আমি এরকম একটা ছবি শুরু করতে যাচ্ছি। Why should I? What? I'm not তথ্য মন্ত্রণালয়ের servant. Why should I register? I have money, I want to make a film and I do it. So you cannot, today's day and age, well, like we have এই যে আজকের যুগে, এই ইন্টারনেটের যুগে আপনি যে আমার সঙ্গে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, এটা তো বন্ধ করা সম্ভব না। সুতরাং you can't stop people making films and do that, এই আর কি। আমার একটা জিজ্ঞাসা, যে এত যে অনাচার, এত অব্যবস্থা, এত অন্যায় ঘটছে চলচ্চিত্র পরিমণ্ডলে, আপনারা সবই বুঝতে পারছেন, দেখছেন, কিন্তু আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জোরালো প্রতিবাদের পেছনে করে তুলছেন না কেন, এবং এই অবস্থাটাকে পাল্টানোর জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছেন? এটা আমার একটা বিনীত জিজ্ঞাসা। না ভাই, ওই যে বললাম যে I know my younger friends, তারা probably they have their own agenda, I don't know. হাজার চেষ্টা করলেও তারা একসঙ্গে আসবে না। They have their own agenda, and which is sad. I love those people. The people I'm talking about, I love them. Yeah, they're good friends, younger, but they're good friends and all that. Involved in this kind of মন বেচারার চেষ্টা করছে কিছু, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আচ্ছা মাহাদেব ভাই, আমরা মোটামুটি একটু শেষের দিকেই চলে আসছি। আমি আরো দু একটা প্রশ্ন জানতে চাইবো আপনার কাছ থেকে। একটা হচ্ছে এই যে ফিল্ম সোসাইটি মুভমেন্ট এতদিন ধরে আমরা পড়লাম, বা এখনো কিছু কিছু সংগঠন আছে, শর্ট ফিল্ম ফোরাম বা বিকল্প চলচ্চিত্র মাধ্যম, এই জিনিসগুলোর প্রাসঙ্গিকতা বা রেলেভেন্স এখন কতটা আছে, বা এগুলোকে কি আমার নতুন করে আপ টু ডেট করাও দরকার কিনা, বা এই জিনিসগুলোর সম্পর্কে, এদের ভূমিকা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আপনি নিজেও ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে ছিলেন একেবারে গোড়ার দিক থেকে। না, film societies in any civilized society is required. It is a must. And the only problem that you quite rightly raised, মানে আপনি ঠিকই বলেছেন আমাকে, যে হচ্ছে এদের কিছু কিছু নীতিমালা বদলাতে হবে। You know, they feel they don't need to change. No,
They need to এটাই change. অ্যাবসলিউটলি। Because today I don't need to go to a short film forum to see a short film. I will see it on my laptop. অ্যাবসলিউটলি। হ্যাঁ, Hmm. এটাই। ফলে এটাকে একটু আরো মানে সমকালীন করে তুলতে হবে। এই সময়কার টেকনোলজি, এই সময়কার যে জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সবকিছুর সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তাকে বোধ নতুন ভাবে তার তৎপরতা, তার নীতিমালাকে ঢেলে সাজাতে হবে। মানে আমাদের দেখা যায়, শোনা যায়, হ্যাঁ, আর কি সুন্দর চেহারা নায়ক নায়িকা আছে এই দিস ইজ ট্র্যাজিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে এখন এই মুহূর্তে আপনি ফিল্ম নিয়ে কি ভাবছেন? নিজের বা দেশের বা সামগ্রিকভাবে ফিল্মকে ঘিরে আপনার প্রত্যাশা কি বা স্বপ্নটা কি আসলে? Oh, I'm a listen. Whatever it is, I am not a good filmmaker, but I love film. You know, for me, film is part of my life. Uh, uh, I can't. I don't know what will happen if tomorrow you take away the film from me. Yeah, you know, the privilege that I have looking at that I switch on my laptop and I can see a film. If you take that away from me or in a class or somewhere, I don't know, I'll die probably. So, but as I said, there are আমি ছাত্রদের সঙ্গে কথা বলি, ওরা সবাই আমার সঙ্গে স্বীকার করে, বলে হ্যাঁ স্যার ঠিকই বলছেন আপনি স্যার, আমরা এটা করি না, আমরা করবো স্যার, আপনারা দেখেন স্যার। বাট সামহাউ where it is gone, where I search for them. I said বাবা কেন হচ্ছে না, আমি এখন আর ওই কি বলে আপনার ফিল্ম থিওরি খুব বেশি পড়াই না, আমি ওদের সঙ্গে তর্ক করি, আমাদের সঙ্গে ঝগড়া করি, ওদেরকে ধমকাই, ওদেরকে এই করি, এই তোমরা বাবা কেন করছো না। আচ্ছা, সেটা তো একটা দিক গেল ফিল্ম করা, কিন্তু ফিল্ম শুধু করলেই তো হবে না। ধরুন ফিল্মের জন্য প্রপার দেখানোর ব্যবস্থা থাকতে হবে, সিনেমা হল থাকতে হবে, প্রডিউসার থাকতে হবে, বিপণন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ফিল্মের ক্রিটিসিজমের কালচার থাকতে হবে। সব মিলিয়ে তো একটা ফিল্মের এনভায়রনমেন্ট গড়ে ওঠে। সেইটা কতখানি হয়েছে আমাদের, সেটাই বা কতখানি পেশাদারিত্ব, প্রফেশনালিজম অর্জন করেছে? ওই যে বললাম, যেহেতু আমাদের মধ্যে ইউনিটি নেই, আমরা যারা একটু পড়াশোনা করেছি ফিল্ম নিয়ে, তারা এফডিসি কে ছোট চোখে থাকে, অন্য চোখে থাকে, আর ওখানে আবার ভাগ আছে। সুতরাং হাউ ক্যান ইউ ইউনাইট অল দিস পিপল টুগেদার? I don't know. I spoke to them. I said, why don't you go? There are international film festivals in Dhaka. Go and see it. See a film at least. I beg you. I beg of you. Not about them. So they are happy with their own product and all that. Same thing. The distributors are আপনার সিনেমা হল নেই, সরকার এত অনুদান দিল, সরকার সত্যি এই ব্যাপারে আমি সরকারকে বাহবা দেব যে ট্যাক্স রিলিফ কত কি দিয়েছে এই সিনেমা হল তৈরি করার জন্য, এই সিনেপ্লেক্স তৈরি করার জন্য, কিন্তু কই হলো না। আমি বুঝলাম না কি। না, একটা কথা হচ্ছে সিনেমা প্লেক্স তৈরি হলো, কিন্তু আমরা কি দেখাবো সেখানে? দেখানোর মতো প্রোডাক্ট তো আমাদের নেই সেই অর্থে সেরকম। আবার ইন্ডিয়া থেকে আনতেও দেওয়া হবে না, সেটা নিয়েও আনতে চাইলে এক পক্ষ বাধা দিচ্ছে আর কি। সবটা মিলিয়েই তো যেন আমরা একটা একেবারে দিশাহারা অবস্থায় আছে, কোনো নির্দিষ্ট কোনো আমাদের দিক নির্দেশনা নেই, কিছু নেই। তো এইটার কিভাবে সমাধানে, কিভাবে এটি উত্তরণ করবে আমাদের? আমি ভাই যে I do not believe in, I believe that the Indian film should be shown in Dhaka and in Bangladesh. Why not? আজকে মানে আমাকে সিনেমা হলে না দেখতে পারলে আমি তো আমার টেলিভিশন যে ইন্ডিয়ান ছবি এলে এফডিসি বন্ধ হয়ে যাবে, ঠিক কথা না, একদম ঠিক কথা না। কারণ কথা হচ্ছে যে এখনো তো আমি টেলিভিশন অন করলেই তো, ইন্ডিয়ান চ্যানেলগুলি অন করলেই তো আমি ইন্ডিয়ান ছবি দেখতে পাচ্ছি, তাহলে কোথায়? There is that
banning Indian films, import of Indian films is, yeah, হ্যাঁ একটা জিনিস চেষ্টা করা উচিত যে ইম্পোর্টের সঙ্গে আমাদের ফিল্মের লোকেরা, they should talk to the films distributors in India that listen, all right, we will take your films, but will you take 5 of our films as well, please? You see, unless it's a barter system, যদি না যেতে পারি আমরা, we should go in a barter system. Eh, you know, we will admit that yes, our products are not of that quality of yours, but also please take it, show it for a week, and then discard it. Hey, I think probably I don't know because আমাদের অনেক পরিচালক, প্রযোজক, distributors, they don't want Indian films. এটার পিছনে নিশ্চয়ই একটা রাজনীতি আছে। যাই হোক, আপনি মূলত তো টেলিভিশনের মানুষ, টেলিভিশন ইজ এ ফার্স্ট লাভ অলসো, এবং টেলিভিশনে দীর্ঘদিন কাটিয়েছেন। তো আমরা জানি টেলিভিশন একটা খুবই শক্তিশালী মাধ্যম, প্রচার মাধ্যম, খুবই শক্তিশালী মাধ্যম। আমাদের দেশে অসংখ্য চ্যানেল হয়েছে, আরো হচ্ছে। এই টেলিভিশন কি আমাদের প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা বা তার যে যথাযথ ভূমিকা, সেটা কি টেলিভিশনকে পালন করতে পারছে? এবং যদি না পেরে থাকে তাহলে আপনার প্রশ্নটা আমি কেটে গেল। আচ্ছা, আবার বলছি আমি, টেলিভিশন তো খুব পাওয়ারফুল একটা মিডিয়া, এবং সেটা আমাদের দেশে অনেকগুলো চ্যানেল আছে, আরো নতুন নতুন হচ্ছে। টেলিভিশন কি তার দায়িত্ব বা তার ভূমিকা পালন করতে পারছে? তার যে সম্ভাবনা, যে পটেনশিয়াল, সেটাকে আমরা পাচ্ছি পুরোপুরি? না পেয়ে তাহলে কি করতে হবে এটাকে তার সঠিক জায়গা থেকে রিটার্নটুকু পেতে গেলে টেলিভিশন থেকে? এক, প্রত্যেক মালিককে বুঝতে হবে যে টেলিভিশনটা কি, এবং এটা হচ্ছে কি, এই যে কিছু আমাদের আজকে যে 36টা না কতটা চ্যানেল আছে, একটাও কি do you think are doing any good job? No, none of them. They're making money. They're making money, as I understand. That's all. There's no ambition. এই পার্শ্ববর্তী দেশের টেলিভিশন দেখলে বোঝা যায় যে তারা, they know what to show, what not to show. They understand that you close ঢাকার দর্শক, এই আর কি ভাইয়া। It's bad situation in our country. আচ্ছা, একদম শেষ প্রশ্ন এবার। তরুণদের জন্য আপনার সত্যিকার পরামর্শ বা দিক নির্দেশনাটা কি, যে বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে বাঁচালে ওরাই বাঁচাবে আমাদের পরবর্তী প্রজন্ম? তাদেরকে কি করতে হবে, কোন পথে এগোতে হবে? Of course, I believe in that. Genuinely, I believe that our next generation, this generation which is coming, are going to save our film industry, and they're going to make good films. But ওই যে আমি একটা এখানে ওই রেভেনেন্ট আর বার্ডম্যানের পরিচালক আলহান্দ্রো গনজালেস ইনারেতুর একটা কথা, ও একটা সুন্দর কথা বলে যে film making is easy, to make a good film is a war, and to make a very good film is a miracle. So they have to work hard. I mean, my humble request and humble yes to them, করজোর করে বলতেছি যে make it into your own religion, make it into your 24/7 job. It's not a job, 24/7 passion. You know, you have to, I'm sure people who make film in Kolkata are not genius. They're not genius. I'm sure my younger generation is as good as them or better than them intellectual wise. So why is work hard? Hard work has no replacement. There's nothing you can replace. You know, whatever you do is you have to do with a passion, with love. Love the film first. You know, you have to love the film. You know, when you love a film, then, you know,
all good things, the new so many qualities. একজনের চেহারা, একজন, আমি কাউকে ভালোবাসি, তার চেহারা অনেক গুণ, অনেক, তার কথা বলার স্টাইল, তার চোখ, তার নাক, তার কান, গলা, সব ভাল লাগে। সুতরাং লাভ ফিল্ম, প্লিজ লাভ দ্য ফিল্ম। অনেক ধন্যবাদ হায়দার ভাই, খুব ভালো Thank you, লাগলো ভাইয়া। আপনার কথাগুলো। আশা করি আপনার কথা তরুণরা দেখবে, এটা আজকে রেকর্ড হচ্ছে, আমি ইউটিউবেও দিয়ে দেবো, আরো প্রচার করবো, আশা করি তারা এটা দেখবে, শুনবে, এবং এখান থেকে সত্যি সত্যি তারা একটা অনুপ্রেরণা, একটা প্রণোদনা পাবে আর কি। তাহলে আমাদের আজকের এই পরিশ্রম, আপনার এই সময় দেওয়া, এটা সফল হবে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এখানে এবং লাইভে, প্রত্যেককে আমি শুভরাত্রি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ, ধন্যবাদ।